আমরা কোথাও অবধি পড়েছিলাম? লাস্ট দিন আমরা পড়েছিলাম যে ক্লোনিং সাইট কি, এবং ক্লোনিং সাইট এবং এক একটা যে আমরা আলাদা আলাদা রিকগনিশন সাইট বলছি, যে সেগুলোর মধ্যে মিল কোথায়। তো আগের দিন আমি একটা খুব জেনেরিক এক্সাম্পল নিয়েছিলাম, এবং সেই জেনেরিক এক্সাম্পলটা কি ছিল? সেই জেনেরিক এক্সাম্পলটা ছিল সেই জেনেরিক এক্সাম্পলটা ছিল অনেকটা এই প্লাজমিডটার মতো, যেটা আমি বলেছিলাম যে ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট, টেট্রামাইসিন রেজিস্ট্যান্ট এবং অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন একটি প্লাজমিডের আলাদা 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 জায়গায় থাকবে, এবং সে আলাদা আলাদা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করলে পরে আলাদা আলাদা জায়গায় তোমাদের বিজাতীয় ডিএনএ গুলোকে ঢোকানো সম্ভব। আজকে আমরা এর একটা উদাহরণ খুব সহজেই দেখে নেব যে অ্যাকচুয়ালিতে কিরকম ভাবে হয়। তো সেটা আমরা দেখব, যেটা দেওয়া আছে এখানে বলে রাখি ভালো। পিবিআর, এই পিবিআর কথাটির অর্থ কি? সবার আগে মনে রাখতে হবে, এখানে পি কথাটির অর্থ হচ্ছে গিয়ে প্লাজমিড, বি কথাটির অর্থ হচ্ছে গিয়ে বলিভার। তো আমরা যে প্লাজমিডটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম কি ছিল? PBR 322। এখানে পি কথাটির অর্থ কি? পি কথাটির অর্থ হচ্ছে গিয়ে প্লাজমিড, বি কথাটির অর্থ হচ্ছে গিয়ে বলিভার, এবং আর কথাটির অর্থ হচ্ছে রড্রিগেজ। বলিভার এবং রড্রিগেজ এরা দুজন সায়েন্টিস্ট ছিলেন, এবং এদের নামের আদ্যক্ষর নিয়ে এর প্লাজমিডটির নামকরণ করা হয় পিবিআর। এবং তারা অনেকগুলো প্লাজমিড তৈরি করেছিলেন। এর মধ্যে 322 নম্বর যে প্লাজমিডটি ছিল, সেটাকে পরবর্তীকালে ইকোনমিক কাজে ও অন্যান্য সায়েন্টিফিক পারপাসে ব্যবহার করা হয়। এর জন্য এই প্লাজমিডটির নামকরণ করা হয়েছে PBR 322। এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্লাজমিড, যেটা প্রথম দিকে ব্যবহার করা হতো। এবং এর মধ্যে দুটো জিন রাখা হয়, একটা হচ্ছে AMPR রেজিস্ট্যান্স জিন অর্থাৎ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, এবং আর একটা ছিল টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। তো এই অ্যাম্পিসিলিন জিনের মধ্যে কি আছে? PST1 রিকগনিশন সাইট অ্যান্ড PVU1 রিকগনিশন সাইট। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা দেখি টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনের মধ্যে কোন দুটো আছে? SAL1 এবং BAMH1। এছাড়া ECO-R1, CAN1, N3, এই তিনটি রিকগনিশন সাইট আলাদা জায়গায় আছে। এছাড়া আরেকটা জিন আছে রো, যেটার মধ্যে আছে PVU1। তো এবার এই প্লাজমিডটিকে যদি আমরা PST বা PVU দিয়ে যদি আমরা এই প্লাজমিডটিকে রেস্ট্রিকশন ডাইজেশন করি, এবং বিজাতীয় ডিএনএটাকেও যদি PVU এবং PST দিয়ে ডাইজেস্ট করি, তাদের যুক্ত হওয়ার জায়গা কোনটা? এই জায়গাটাই, অর্থাৎ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন। তো যখন কোনো বিজাতীয় ডিএনএ এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যবর্তীখানে বসে যায়, তখন এই জিনটি আর কাজ করে না, এবং এই জিনটি কাজ না করবার জন্য তখন এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা যদি অ্যাম্পিসিলিন আছে এমন একটা মিডিয়াতে রাখি, তাহলে দেখা যাবে এই ব্যাকটেরিয়াগুলো কোনো রকম কলোনি ফর্ম করতে পারে না, এবং তারা মারা যায়। এবং এর আগের দিন আমরা কি পড়েছিলাম? এর আগের দিন পড়েছিলাম যে কিভাবে আমরা ডট ব্লট করব, এবং ডট ব্লট করে কিভাবে আমরা অ্যাম্পিসিলিন জিন রেজিস্ট্যান্স জিন যে কলোনিটার মধ্যে কাজ করছে না, সেই কলোনিটাকে কিভাবে আইডেন্টিফাই করব, এবং পরবর্তীকালে আমরা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াল সেলগুলোকে কিভাবে দেখব। এরপর এরপর যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জগতে জিন ক্লোনিং এর জন্য ভেক্টর সমূহ। এবার তোমাদের উদ্ভিদ এবং প্রাণীতে জিন ক্লোনিং এর ভেক্টরের মধ্যে কেবলমাত্র উদ্ভিদের যে পোর্শনটা আছে সেটা, এর মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভিদের যে পোর্শনটা আছে সেটা অনেকটা ইম্পর্টেন্ট। সেটার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? এর মধ্যে
উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে ভেক্টরগুলো ইউজ করা হয় অর্থাৎ জিন প্রতিস্থাপনের বিষয়টি শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ছোট অণুজীবদের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা ছেড়ে এগুলো এখন প্রাণীদেহে এবং উদ্ভিদ দেহেও সম্ভব। বস্তুত এখানে মনে রাখতে হবে যে যত আহ, কোনো একটি জীব যত নিচের দিককার হবে, নিচের দিককার বলতে গেলে যেমন আমি প্রোক্যারিওটিক জীবের কথা যদি বলি, প্রোক্যারিওটিক জীব, প্রোক্যারিওটিক অ্যানিমেল, তাহলে আমরা দেখব প্রোক্যারিওটিক অ্যানিমেল যেমন ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া এরকম, এদের মধ্যে জিন প্রতিস্থাপনের বিষয়টা খুব সহজ। এর কারণটা কি? কারণটা বলেছি যে ব্যাকটেরিয়াতে একটা পদ্ধতি আছে, তার নাম কি ট্রান্সফরমেশন। সেটাতে কি হয়, সেটাতে একটা সলিউশনের মধ্যে যদি বিজাতীয় ডিএনএ থাকে এবং সঙ্গে যদি ব্যাকটেরিয়াও থাকে, সেই বিজাতীয় ডিএনএ গুলোকে ব্যাকটেরিয়া নিজের দেহে প্রবেশ করায় এবং তারপর তাই সেই বিজাতীয় ডিএনএ এর মধ্যে উপস্থিত জিনগুলোর প্রকাশ করে। এর ফলে কি হয়, এর ফলে যে বাইরে যে ডিএনএ সলিউশন গুলো থাকে বা ডিএনএ সলিউশনে উপস্থিত ডিএনএ গুলো খুব সহজেই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং সেখানে তার জেনেটিক পরিবর্তন ঘটায়, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের পার্ট হয়ে যায়। এবার কথা হচ্ছে গিয়ে এই ট্রান্সফরমেশন প্রসিডিওরটা যতটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সহজ, একটা উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে কিন্তু ততটা সহজ নয়। এর জন্য উদ্ভিদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, উদ্ভিদের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হলো টিআই প্লাজমিড। ওকে, তো টিআই প্লাজমিডটা কি এবং কিভাবে এর সাথে উদ্ভিদের সম্পর্ক আছে সেটা আমরা একটা দেখব। যে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটাকে বলা হয় কমন সয়েল ব্যাকটেরিয়া, বা বলা যেতে পারে যে যত রকম সয়েলে এই ব্যাকটেরিয়ার উপস্থিতিটা প্রায় অনেকটাই সাধারণ ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কি করে, এই ব্যাকটেরিয়ার দেহে একটা প্লাজমিড পাওয়া যায় যাকে বলা হয় টিআই প্লাজমিড। টিআই কথাটির কি অর্থ? টিউমর ইনডিউসিং। টিউমার ইনডিউসিং কথাটির অর্থ হচ্ছে যা টিউমার তৈরি করতে সাহায্য করে। তো ঘটনাটা কি হয়, ঘটনাটা এরকম যে সাপোজ এটা একটা গাছ, ধরা যাক এগুলো হচ্ছে গিয়ে গাছের শেকড়। এবার ব্যাপার হচ্ছে গিয়ে যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়া গুলো থাকে এগুলো ন্যাচারালি সয়েলের মধ্যে উপস্থিত থাকে। এবার সয়েল থেকে 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 কি করে, এরা রুট, এগুলো সয়েল থেকে থেকে কি করে ধীরে 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 গাছের মধ্যে প্রবেশ করে। এগুলো কি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, এ স্মল টি। এগুলো প্রবেশ করলো, প্রবেশ করার পর এরা কি করে, গাছের যে এই এই দিককার যে শুটের মধ্যে অর্থাৎ কাণ্ডের কোষে প্রবেশ করে এবং টিআই প্লাজমিড যেটা টিউমার ইনডিউসিং প্লাজমিডকে কোষের মধ্যে ছেড়ে দেয়। এই টিআই প্লাজমিডের স্পেশালিটি কি? টিআই প্লাজমিডের স্পেশালিটি হচ্ছে এটাতে দুটো ডিন থাকে, একটা হচ্ছে অক্স আর একটা হচ্ছে সিওয়াইটি। অক্সটা কি করে, এটা অক্সিন প্রডিউস করে, অক্সিন তৈরি করে। অক্সিন মানে কোনটা? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
আই এ এ। এবং সিওয়াইটিটা কি করে? সিআই2টা তৈরি করে সাইটোকাইনিন। গেল? তো কাণ্ডের কোষে প্রবেশ করে এবং টিআই প্লাজমিডকে কোষের মধ্যে ছেড়ে দেয়। এবং এই টিআই প্লাজমিডের মধ্যে কি থাকে? এই টিআই প্লাজমিডের মধ্যে থাকে একটা অক্স জিন, যেটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, এবং একটা সিওআইটি জিন, যেটা কি করে? সাইটোকাইনিন। এবার যখন এরকম কাণ্ডের কোষগুলোর মধ্যে টিআই প্লাজমিড উপস্থিত থাকে, এরা প্রচুর পরিমাণে অক্সিন প্রডিউস করতে থাকে বা অক্সিন তৈরি করে, এবং তার একই সাথে সাইটোকাইনিন ও প্রডিউস করে। এবার অক্সিন এবং সাইটোকাইনিন এই দুটো হরমোনই প্ল্যান্টের গ্রোথ হরমোন। অর্থাৎ এই দুটোর উপস্থিতিতে প্ল্যান্টের কোনো একটা জায়গায় সেল ডিভিশন প্রচুর তাড়াতাড়ি হয়, কোষ বিভাজন হতে থাকে। এর জন্য মানুষের দেহে যেমন টিউমার গুলোতে বা ক্যান্সার সেলে প্রচুর সেল ডিভিশন হয়, অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হয়, তেমনি প্ল্যান্টের ক্ষেত্রে টিআই প্লাজমিড গিয়ে যখন প্রচুর পরিমাণে অক্সিন এবং সাইটোকাইনিন একসাথে প্রডিউস করা শুরু করে, প্ল্যান্টের দেহ এরকম 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 কিছু কিছু টিউমারের মতো অংশ দেখা দেয়, এবং এগুলোকে বলা হয় টিউমার। এবং এটাই হচ্ছে গিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের, এটাকে বলা হয় টিউমার, বা বিখ্যাত একটা নাম বলবো, ক্রাউন গল। তো এই হচ্ছে গিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম কিভাবে কোনো একটি উদ্ভিদ দেহে প্রবেশ করে, উদ্ভিদ দেহে প্রবেশ করে কিভাবে ক্রাউন গল রোগ তৈরি করে, এবং কিসের জন্য সেই ক্রাউন গল রোগটা হয়। প্রথমে অ্যাগ্রোব্যাকটেরিয়াম যাবে, কাণ্ডের কোষে প্রবেশ করবে, সেখানে সে টিআই প্লাজমিড বা টিউমার ইনডিউসিং প্লাজমিডটাকে কোষের কোনো একটি উদ্ভিদের কোষের ভেতরে প্রবেশ করিয়ে দেয় কাণ্ডের। সেখানে টিআই প্লাজমিডটি কি তৈরি করে? অক্সিন এবং সাইটোকাইনিন যুগপতভাবে তৈরি করতে থাকে। এবং যখনই উদ্ভিদ দেহে অক্সিন এবং সাইটোকাইনিন একসাথে প্রচুর পরিমাণে তৈরি হয়, সেই জায়গাটাতে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হয়, এবং এই অনিয়ন্ত্রিত সেল ডিভিশনের জন্য ধীরে ধীরে কাণ্ডের কিছু কিছু অংশে টিউমারের মতো অংশ তৈরি হয়, যেটাকে বলা হয় ক্রাউন গল। তো এই ক্রাউন গল রোগটা হচ্ছে এই ক্রাউন গল এই ক্রাউন গল রোগের জন্য অনেক সময় উদ্ভিদের ক্ষতি হয়। কিন্তু এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে কিভাবে সায়েন্টিস্টরা পরবর্তীকালে নিজেদের জন্য ইউজ করলো, সেটাকে যদি আমরা একটু ভালো করে বুঝি, তাহলে দেখব এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে যে টিআই প্লাজমিড আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে অক্স, AUX, আর সাইট, CYT। এবার সায়েন্টিস্টরা কি করলো, যে না, এই এই প্লাজমিডটা তো ভালো নয়, টিআই প্লাজমিড, এটা কি করছে? এটা গিয়ে অক্সিন এবং সাইটোকাইনিন প্রডিউস করে গাছের ক্ষতি সাধন করছে। তাহলে এগুলো করা যাবে না। তার জন্য সায়েন্টিস্টরা সবার আগে অক্সিন এবং সাইটোকাইনিনের জিন দুটোকে ডিঅ্যাক্টিভেট করলো। এই অক্সিন এবং সাইটোকাইনিনের জিনগুলো ডিঅ্যাক্টিভেশন হওয়ার পর তারা সায়েন্টিস্টরা এই প্লাজমিডটাকে এমন ভাবে তৈরি করলো যে এর সামনে একটা এমন প্রোমোটার জুড়ে দিল এর মধ্যে, যেটাকে বলা হয় প্ল্যান্ট প্রোমোটার। এবং এই প্ল্যান্ট প্রোমোটারের কাজ কি? এই প্ল্যান্ট প্রোমোটারের কাজ হচ্ছে গিয়ে এই প্রোমোটারটা উদ্ভিদ দেহে কাজ করতে পারে। অর্থাৎ উদ্ভিদের দেহে প্রবেশ করার পর উদ্ভিদের দেহে প্রবেশ করার পর এই প্রোমোটারটার উপস্থিত থাকলে এই প্লাজমিডটা প্রোটিন সিনথেসিস করতে সক্ষম হবে। তো এইভাবে তারা কি করলো, প্রথমে একটা প্লাজমিড নিল, টিআই প্লাজমিড। টিআই প্লাজমিডের মধ্যে ধরা যাক এটা হচ্ছে সেই পিপি, অর্থাৎ প্ল্যান্ট প্রোমোটার। এবং তারপর সাপোজ তারা একটা জিন জুড়ে দিল। কি জিন জুড়ে দিল? মোস্টলি হার্বিসাইড রেজিস্ট্যান্স জিন, কোনো একটা ধরা যাক।
হার্বিসাইড রেজিস্ট্যান্স জিনের মধ্যে একটা জিন যেটা উপর আমার একটু ইন্টারেস্ট আছে, তার নাম হচ্ছে গিয়ে বার। এই জিনটি উপস্থিত থাকলে কোনো আগাছানাশকও যদি আহ, আমরা প্রয়োগ করি, গাছ মরে যায় না। ন্যাচারালি আগাছানাশক প্রয়োগ করলে পরে গাছের মৃত্যু হয়, কিন্তু এই ক্ষেত্রে যদি বার জিন উপস্থিত থাকে সেই উদ্ভিদে, তাহলে সেই উদ্ভিদ আগাছানাশক দ্বারা মারা যায় না। এরপর কি হলো, সায়েন্টিস্টরা কি করলো, এই টিআই প্লাজমিডটাকে সবার আগে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিল। কি ব্যাকটেরিয়া? অ্যাগ্রো ব্যাকটেরিয়াম। এই অ্যাগ্রো ব্যাকটেরিয়ামে ঢোকানোর পর কোনো একটা প্ল্যান্ট যে আছে, এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট টেকনিক, সেটার মধ্যে প্রবেশ করিয়ে দিল। তারপর কি হলো, এখানে এরকম 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 অনিয়ন্ত্রিত গ্রোথ হচ্ছে। সায়েন্টিস্টরা কি করলো, এই যে ক্রাউন গল আছে, এই ক্রাউন গলটাকে তারা উদ্ভিদের দেহ থেকে কেটে নিল। কেটে নেবার পর তারা এটাকে মাইক্রো প্রোপাগেশন করলো বা টিস্যু কালচার করলো, এবং এই টিস্যু কালচার করে এই ক্রাউন গলের যে সেলগুলো ছিল সেখান থেকে অসংখ্য 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 নতুন চারা গাছ তৈরি করলো, যেগুলো কি হবে, আগাছানাশক প্রতিরোধক, কারণ বার জিন উপস্থিত রয়েছে। এটা ছাড়া আর একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে যে প্ল্যান্ট টিস্যু কালচার যা হয়, যেখানে একটি আমরা প্ল্যান্টকে ল্যাবরেটরিতে তৈরি করি একটা সেল থেকে। ধরা যাক এটা হচ্ছে গিয়ে সেই প্ল্যান্ট মাস বা ক্যালাস, সেই ক্যালাসের মধ্যে যদি আমরা অ্যাগ্রো ব্যাকটেরিয়াম দিয়ে দিই, তাহলে এই ক্যালাসটা থেকেও আমরা পরবর্তীকালে ট্রান্সফর্মড উদ্ভিদ পাবো। তাহলে এরকম ভাবে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম নিজের অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স, যাকে বলা হয় যে প্রাকৃতিক ইঞ্জিনিয়ার, প্রকৃতিতে উপস্থিত সবার প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে যাকে বলা হয় সে হচ্ছে গিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে ধীরে ধীরে উদ্ভিদদেরকে জেনেটিক্যালি ট্রান্সফর্ম করতে থাকা শুরু হয়। এরপর আছে হুম হুম এখানে মূলত প্রাণীতে জিন ক্লোনিং এর ভেক্টর সম্পর্কে কিছুই বলা নেই। তো প্রাণীতে জিন ক্লোনিং এর ভেক্টর সম্পর্কে একটু বলে দিই। কোনো প্রাণীতে আপাতত, মানে এখনকার যুগে প্রাণীতে জিন ট্রান্সফার করবার জন্য যে ভেক্টর গুলো ইউজ হয় সেগুলো হলো ভাইরাস রিলেটেড। এর মধ্যে কি আছে? অ্যাডেনো ভাইরাস, খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে কি করা হয়, মসকিউটোতে জিন ট্রান্সফার সম্ভব হয়েছে। ওকে, এই ভাইরাস গুলো অনেকটা ওই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মতোই কাজ করে। এরা প্রাণী দেহকে প্রবেশ করে এবং প্রবেশ করার পর প্রাণী দেহের যে কোষগুলো থাকে সেই কোষগুলোতে নিজের ডিএনএটাকে প্রবেশ করাতে সক্ষম হয়, এবং এভাবেই এই ভাইরাস গুলোকে প্রাণী দেহে ভেক্টর হিসাবে ইউজ করা হয়ে থাকে। এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে উপযুক্ত পোষক দেহে পুনর্যোজিত ডিএনএ সহ রূপান্তরণের জন্য। এবার বলা হয়েছে যে উম, আমি যে লাইনটা বলবো সেটাকে একটু মনে রাখবে, আমি পার্টিকুলারলি কোন ওয়ার্ডটা ইউজ করি। বলা হয়েছে যে কোনো, মূলত এখানে ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে, কোনো একটি কোষকে ডিএনএ গ্রহণ করবার জন্য কিভাবে উপযুক্ত
করা যায়। ওকে, তো আমরা এতক্ষণ ধরে কি বললাম, যে মূলত প্রোক্যারিওটিক কোষে যে সেলগুলো থাকে সেই সেলগুলোতে খুব সহজেই ট্রান্সফরমেশন ঘটানো সম্ভব। কিন্তু এখানে মনে রাখতে হবে যে যে কোনো সেল, আর এটা একটা যদি ইকোলাই ধরা যায়, এবং এখানে যদি আশেপাশে অসংখ্য ডিএনএ থাকে, ইকোলাই সেল কিন্তু এই ডিএনএ গুলোকে নিজের দেহে প্রবেশ করা থেকে বাধা দেবে। কেন বাধা দেবে? এর কারণ হচ্ছে গিয়ে ডিএনএ হচ্ছে জলাকোষী। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা মনে রাখো এই জলাকোষীকে কি বলে? হাইড্রোফিলিক। ওকে, এবং কোষ পর্দা কি? কোষ পর্দা লিপিড দিয়ে তৈরি। এটা হচ্ছে গিয়ে জল বিরোধী, যাই হোক যেটাই বলে, বা হাইড্রো জল রোধী এবং হাইড্রোফোবিক। ওকে, তো এর জন্য ডিএনএ গুলো এই সেল মেমব্রেন বা কোষ পর্দা অতিক্রম করে অনেক সময় ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করতে পারে না। তো এই ব্যাকটেরিয়া গুলোকে এমন ভাবে ট্রিটমেন্ট করতে হবে বা এমন কিছু উপায়ে যেতে হবে যাতে এই ইকোলাই গুলো খুব সহজেই এই ডিএনএ গুলোকে নিজের দেহে গ্রহণ করে। এবং এর জন্য উপায় কি? প্রথমে ইকোলাইকে 32 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে তাপমাত্রায় গরম করা হয়। এবং এই গরমের ফলে কি হয়? গরমের ফলে সেলের যে সেল মেমব্রেন থাকে সেটা তো মূলত লিপিড। লিপিড কি হয়, একটা খুব সহজ এক্সাম্পল দিলে পরে তোমরা খুব সহজে বুঝতে পারবে। যেমন ধরো নারকেল তেল। নারকেল তেল শীতকালে অনেকটা কঠিন হয়, জমে যায়, ঠিকঠাক করে সেটাকে তখন ব্যবহার করা যায় না। কিন্তু অল্প একটু যদি আমরা তাপ প্রয়োগ করি, আমরা দেখবো যে নারকেল তেলটা গলে কিন্তু তরল হয়ে যায় এবং তখন সেটাকে খুব সহজেই ব্যবহার করা যায়। নারকেল তেলটা কি? নারকেল তেলটা একটা লিপিড, একটা ফ্যাটি ফ্যাটি মলিকিউল। ঠিক সেরকমই যে লিপিড গুলো নিয়ে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন তৈরি হয়, সেই লিপিড গুলো যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে এগুলো আগের তুলনায় অনেকটাই কম, কি বলবো মানে আগে যতটা শক্ত থাকে বা ভিতরে প্রবেশ করানো কোনো কিছু যতটা কঠিন হয়, এটা অনেকটা নরম হয়ে যায়। এবং এই নরম হয়ে যাওয়ার জন্যই ডিএনএ অণুগুলো খুব সহজে এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। তাছাড়া আরেকটা ম্যাটার কি, ব্যাকটেরিয়ার বাইরে যে সেল ওয়ালটা থাকে, সেই সেল ওয়ালটা যদি আমরা ঠান্ডা করবার পর সাথে সাথে সেটাকে আবার 0 ডিগ্রি বা 4 ডিগ্রিতে ঠান্ডা করি, এই কাজটাকে কি বলা হয়? হিট শক। এই ওয়ার্ড গুলোকে মনে রাখবে, পরবর্তীকালে অনেক কাজে লাগবে। হিট শক হিট শক করা হয়, তাহলে কি হয়? ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা আছে বাইরের, সেটা কয়েকটা জায়গায় ভেঙে যায়। এবং এই সময় আমরা যদি ডিএনএ অণুগুলোর সাথে ক্যাটায়ন, যেমন ধরা যাক Mg2+ বা Mn2+ অ্যাড করি, তাহলে দেখা যাবে এই ব্যাকটেরিয়াগুলো যেগুলোকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতায় তাপ দেবার পর হুট করে ডাইরেক্টলি 4 ডিগ্রি বা 0 ডিগ্রিতে ঠান্ডা করা হয়, এটাকে কি বলা হয়? হিট শক। অর্থাৎ কেন শক বলে? সোজা 42 থেকে 4 বা 0 অনেকটাই উষ্ণতার ডিফারেন্স, এর জন্য একে বলা হয় হিট শক। এই হিটশক যখন দেওয়া হয়, এই হিটশক দেওয়ার ফলে কি হয়? সেল ওয়ালে ফাটল ধরে, আর যেহেতু হিট দেওয়া হচ্ছে তার জন্য সেল মেমব্রেনের ভেদন ক্ষমতাও বেড়ে যায়। মূলত যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার ব্যাকটেরিয়াটাকে ঢালি, তখন বাইরের যে সেল ওয়ালটা থাকে সেটা তাড়াতাড়ি ব্রেক হয়ে যায়, কিন্তু সেল মেমব্রেনটা যেটা থাকে, যেটা এতক্ষণ ধরে 42 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছিল, সেটা হুট করে 4 ডিগ্রিতে যাওয়ায় এটা আগের মতো নিজের টেম্পারেচার কমিয়ে নেওয়ার মতো সময় পায় না। এর জন্য যখন আমরা ঠান্ডা করি তখন তবুও সেল মেমব্রেনটা কিছুটা নরম থাকে। এই সময় যদি Mn এবং Mg2+ আমরা ইউজ করি উইথ ডিএনএ, তাহলে কি হয়? ডিএনএ খুব সহজেই এই সেল ওয়ালের ফাটল দিয়ে ঢুকে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এবং এইভাবে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে ট্রান্সফরমেশন, যেটা মানে
ইংরেজি শব্দ ট্রান্সফরমেশন বা রূপান্তরী রূপান্তরী ভবনের জন্য তৈরি করা হয়। এবং তখন এই সেলগুলোকে কি বলে জানো? কম্পিটেন্ট সেল। কম্পিটেন্ট সেল কিভাবে হয়? কম্পিটেন্ট সেল পাওয়া যায় নর্মাল সেলকে হিট শক দিলে। তো এই হচ্ছে গিয়ে কম্পিটেন্ট সেল বা ইকোলাইকে কিভাবে ট্রান্সফরমেশন বা রূপান্তরী ভবনের জন্য তৈরি করা হয়ে থাকে। এবার অন দা আদার হ্যান্ড কিছু কিছু নতুন টেকনিক আছে যেগুলোতে আদৌ তোমাকে এত কিছু করতে হবে না। সোজা কথায় তার মধ্যে একটা টেকনিক হচ্ছে যেটাকে বলা হয় জিন গান। জিন গানটা কি জিনিস? জিন গানটা মূলত একটা বন্দুকের মতো। এর মধ্যে যে গুলিগুলোকে ইউজ করা হয় তাকে কি বলে? মাইক্রো প্রজেক্টাইল। এবং এগুলো কি দিয়ে তৈরি হয়? সোনা এবং প্ল্যাটিনাম। সোনা আর প্ল্যাটিনামের কি, এদের সারফেস এরিয়াটা বড় হওয়ায় ডিএনএ গুলো এই সব ছোট ছোট গুলির চারিদিকে, মাইক্রো প্রজেক্টাইল বলতে এটা খুবই ছোট, এর গুলির ডায়ামিটার হবে মাইক্রোমিটারের কাছাকাছি, অর্থাৎ প্রচন্ড ছোট। একটা ব্যাকটেরিয়াল সেল বা উদ্ভিদ কোষে প্রবেশ করতে পারে এরকম একটা ছোট গুলি রাখা হয়। একটা না, অনেকগুলো গুলি রাখা হয় এবং তারপর সেটাকে এই বন্দুকের মাধ্যমে সোজা কোনো পাতায় স্প্রে করা হয়। এই গুলিগুলোর মধ্যে থাকে সোনা এবং প্ল্যাটিনাম, যার চারিদিকে এরকম অসংখ্য ডিএনএ অণু তাকে জড়িয়ে জড়িয়ে, যেহেতু এর সারফেস এরিয়াটা বড় হয় তার জন্য সারফেস এরিয়ার চারিদিকে জড়িয়ে থাকে। এবং তারপর এটা যখন কোনো পাতায় গুলিটাকে স্প্রে করা হয় তখন পাতার কোষগুলোর মধ্যে সোজাসুজি এই ছোট ছোট মাইক্রো প্রজেক্টাইল গুলো ঢুকে যায় আর প্রবেশ করে, এবং প্রবেশ করার পর এই ডিএনএ অণুগুলো সেই সেলের রূপান্তর ভবন ঘটায়। এটা একটা টেকনিক, একে বলা হয় জিন গান। এবং যেটা আগে বললাম যে রোগ সৃষ্টিতে অক্ষম জীবাণুকে ভেক্টর হিসাবে ব্যবহার করা পোষক অণুতে পরিণত করা হয়। হুম। এরপর তোমাদের কি আছে? এরপর আছে জিনগত বস্তুর নিষ্কাশন। জিনগত বস্তু বলতে কি বোঝানো হয়েছে? জিনগত বস্তু বলতে বোঝানো হয়েছে ডিএনএ। এবার ডিএনএ কিভাবে বের করা হয়ে থাকে? এটা একটা এমন টেকনিক যেটাকে অনেকদিন আগে থেকে ব্যবহার করা হয়ে থাকে, এবং এটাকে মূলত ইউজ করা হয় এমন ভাবে, ডিএনএ প্রপার্টি গুলোকে কাজে লাগিয়ে এমন একটি পদ্ধতি তৈরি করা হয়েছে যার সাহায্যে আমরা খুব সহজেই ডিএনএ কে আইসোলেট করতে পারি কিভাবে একটা সেল থেকে। সেই জিনিসটাকে আমরা দেখব। ধরা যাক, যেমন আমি মোস্টলি অ্যানিমে প্ল্যান্ট এবং ব্যাকটেরিয়াতে কাজ করি। তো যখন সাপোজ ডিএনএ নিষ্কাশন ডিএনএ নিষ্কাশন এটাতে তোমাদেরকে বেশি পড়ানোর জায়গা নেই, তবুও বলে রাখছি। ডিএনএ নিষ্কাশনের জন্য কি করতে হয়? প্রথমে সাপোজ আমরা প্ল্যান্ট সেল নিলাম, এই ছোট্ট করে একটা মেমব্রেন, এই নিউক্লিয়াস। এবার মূলত আমরা প্ল্যান্টের জন্য কি ইউজ করি? প্ল্যান্টের জন্য মূলত যে জায়গাটা ইউজ করা হয় সেটা হলো মেসোফিল কলার কোষ, অর্থাৎ পাতার কোষ। এই কোষগুলোকে প্রথমে নেওয়া হয় এবং কি করা হয়? ডিএনএ তে, সরি, লিকুইড নাইট্রোজেনে ডুবানো হয়। লিকুইড নাইট্রোজেনে কেন ডুবানো হয়? এর পিছনে কারণ কি? এটা -96 ডিগ্রি সেন্টিগ্রেডে কোষ কি হয়ে যায়? ভঙ্গুর।
অর্থাৎ এই কোষটা এমনটা হয়ে যায়, লিকুইড নাইট্রোজেনে তুমি যদি নিজের হাতও ঢালো, সেটাও যদি 2-3 মিনিট রাখো, দেখবে মানে বলবো না করতে, কিন্তু এমনটা হয়ে যায় আমাদের হাত চুরচুর হয়ে যাবে। ঠিক তেমনি গাছের যদি পাতা লিকুইড নাইট্রোজেনে ডুবিয়ে রাখা হয় এবং তারপর সেটাতে একটু চাপ প্রয়োগ করা হয়, খুব সহজেই একদম পাউডার তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে গিয়ে -96-এ রাখা। এবং এর আরেকটা কাজ কি, আমাদের এই কোষে অনেক রকমের এনজাইম থাকে, যেমন ডিএনএ, যা ডিএনএ কে ধ্বংস করে, আরএনএ, আরএনএ কে ইয়ে করে। এগুলো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম ভাবে রেগুলেট হয়। কোষের মধ্যে, জীবিত কোষের মধ্যে কোনোদিন ডিএনএ গিয়ে ডিএনএ কে ধ্বংস করে দেবে না। কিন্তু যখন আমরা সেলগুলোকে ভেঙে দিই, তখন এই স্ট্রাকচার আর থাকে না। তখন এর মধ্যে ডিএনএ, আরএনএ, এরকম আরএনএ, প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছু চলে আসে। এই সবকিছু গুলোকে কিভাবে আলাদা করা হয়, করার কি পদ্ধতি আছে, সেটার জন্য অনেক রকম টেকনিক আছে। তার মধ্যে একটা হচ্ছে ফেনল ক্লোরোফর্ম টেকনিক বা কিট বেস টেকনিক। এবং প্রত্যেকটা টেকনিকেই কি করা হয়, যেমন এই বইটাতে দেওয়া হয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে গিয়ে ডিএনএ এর অবস্থিত, এবং ডিএনএ যখন লাস্টে আমরা আইসোলেট করি, তখন এটা এরকমই দেখতে হয়। এবং এটা এরকম দেখতে হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এদেরকে 70% প্রথমে একটি আহ আহ, ফ্লো ফেনল এবং ক্লোরোফর্ম, এদের মধ্যে ডিএনএ গুলোকে এই আহ, যে পাতার আমরা কি পাতাগুলোকে লিকুইড নাইট্রোজেন থেকে বের করে আমরা একটা গুঁড়ো গুঁড়ো করে নিই হামানদিস্তার সাহায্যে বা মর্টার অ্যান্ড প্যাসেলের সাহায্যে। সেগুলোকে তারপর একটা টেস্ট টিউবে নেওয়া হয়, সেটার মধ্যে ফেনল ক্লোরোফর্ম দেওয়া হয়। ফেনল এবং ক্লোরোফর্ম দুজনেই জৈব পদার্থ, এবং তার জন্য এরা কি করে, এরা সমস্ত যে অন্যান্য জৈবিক উপাদানগুলোকে আছে সেগুলোকে সলিউবেল করে দেয়। কিন্তু ডিএনএ এর ম্যাটারটা কি, ডিএনএ হচ্ছে গিয়ে হাইড্রোফিলিক। এরা হাইড্রোফোবিক একদমই না, তার জন্য ফেনল এবং ক্লোরোফর্মে ডিএনএ সলিউবেল হয় না। তারপর যখন আমরা সেটাকে সেন্ট্রিফিউজ করি, নিচে অনেক জৈব পদার্থ জমা হয়ে যায় এবং সলিউশনের মধ্যে ডিএনএ থাকে, যেটা বেরোয় না। এবং তারপর কি করা হয়, এই যে ডিএনএ টাকে দেখছো, যেটা সলিউবেল হয়নি, এটাকে বের করে নেওয়া হয়। বের করে নেওয়ার পর সেটাকে 70% ইথানলের মধ্যে চিল কন্ডিশনে রাখা হয়। চিল বলতে গেলে একদম পুরো ঠান্ডা। এবং তার মধ্যে ডিএনএ গুলো কি হয়, ডিএনএ গুলো এমন করে ভাসতে ভাসতে থাকে, এবং অন্যান্য জিনিসগুলো এরকম ভাবে। 70% ইথানলটা দেওয়ার কারণ কি সেটাও বলে দেওয়া উচিত। 70% ইথানলটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ডিএনএ এর মধ্যে আরো যে অন্যান্য এক্সট্রা উপাদানগুলো বেরোচ্ছে, সেগুলো মূলত এইসব ইথানলের সলিউশনের মধ্যে সলিউবেল হয়ে যায়। এবং যে ডিএনএটা থাকে সেটাকে আমরা অনেকটা এরকম ভাবে গ্রহণ করি। এখানেও বলা আছে যে ব্যাকটেরিয়ার কোষে প্রাণীকলাতে লাইসোজোম, সেলুলোজ, কাইটিন ইত্যাদি উৎসেচক সমন্বিত থাকে, কাজটি সম্পন্ন করা যেতে পারে। এবং ঠান্ডা ইথানল প্রয়োগের পর বিশুদ্ধ ডিএনএ শেষ পর্যন্ত অধঃক্ষিপ্ত হয় এবং সূক্ষ্ম তন্তু সমষ্টিরূপে দেখা যেতে পারে। এইভাবে অ্যাকচুয়ালি ডিএনএ কে আইসোলেট কিভাবে করা হয়, সেটা কিন্তু মূলত এখানে অতটা ভালো রকম ভাবে দেওয়া নেই। কিন্তু আমি যে ওয়ার্ড দুটো ইউজ করলাম, সেটার মধ্যে একটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন। কেন দেওয়া হয়, 1-196 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা ভঙ্গুর হয়। এবং ডিএনএ, আরএনএ এগুলো এত ঠান্ডা টেম্পারেচারে আর কাজ করতে পারে না। অর্থাৎ সাপোজ আমি চাই যে আমি যে অবস্থায় সেলটাকে নিয়েছি বা কোষটাকে নিয়েছি, সেটা সেই রকম অবস্থাতেই থাকবে, তার মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না। কিন্তু জীবিত সেলের মধ্যে তো মেটাবলিজম চলতে থাকবে। এর জন্য মেটাবলিজমকে যখন বন্ধ করতে হয়, তখন তার জন্য সেটাকে লিকুইড নাইট্রোজেনে যদি আমরা ফেলে দিই, লিকুইড নাইট্রোজেনের -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো এনজাইমই কাজ করতে পারে না। এবং তার জন্য এই কোষের মধ্যে উপস্থিত ডিএনএ, আরএনএ কোনো কিছু খারাপ হয়ে যায় না। অর্থাৎ যেমন আমরা ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখি, কেন রাখি, যাতে সেটা ধীরে ধীরে খারাপ না হয়ে যায়, তেমনই
ডিগ্রি সেন্টিগ্রেডও আমরা এর জন্যই রাখি যাতে তার মধ্যে সমস্ত রকম প্রক্রিয়া বন্ধ, মেটাবলিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এবং দুটোতে আর কি 70% ইথানল প্রয়োগ করা হয় এবং তার মাধ্যমে ডিএনএ কে অধঃক্ষিপ্ত করা হয়। এই দুটো ওয়ার্ড কেন ইম্পর্টেন্ট, এবং কারণ পরবর্তীকালে তোমরা যারা বায়োলজি পড়বে তখন জানতে পারবে যে এই দুটো স্টেপই অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ডিএনএ আইসোলেশন বা ডিএনএ নিষ্কাশনের জন্য। এরপরে আছে ডিএনএ নির্দিষ্ট অঞ্চলে কর্তন। এটাকে আমি ইনসুলিনের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এরপর যেটা আছে যে পিসিআর পদ্ধতির সাহায্যে কাঙ্ক্ষিত জিনের পরিবর্ধন। পিসিআরটা কি জিনিস? পিসিআরটা তোমাদেরকে একটু বোঝাই হোপফুলি, যদিও পিসিআরটা এখানে বইতে খুব যথেষ্টই সাধারণটা ভাবেই দেওয়া আছে, কিন্তু তবুও পিসিআরটা একটু কঠিন জিনিস। এবং পিসিআর, প্রথমে তো পিসিআর জিনিসটা কি? পিসিআর পলিমারেজ চেন রিয়াকশন। এটা কে আবিষ্কার করেন এই পদ্ধতিটি? ক্যারি মুলিস। তিনি, এখন তোমরা যারা অনেকে পরবর্তীকালে হায়ার স্টাডিজে যাবে তারা জেনে রাখো একটা কলেজ আছে জার্মানিতে বেসরকারি, সেটার নাম হচ্ছে গিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক। এই ম্যাক্স প্ল্যাঙ্ক যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা আহ, থেকে প্রচুর লোক নোবেল প্রাইজ পেয়েছেন, এখনো পেয়ে যাচ্ছেন। এবং সেই ম্যাক্স প্ল্যাঙ্কেরই একজন অ্যালামনি ছিলেন ক্যারি মুলিস নামের এক ব্যক্তি, ডক্টর ক্যারি মুলিস। তিনি কোন ডিপার্টমেন্টের ছিলেন? রসায়ন। তিনি দেখেছিলেন যে কিছু ব্যাকটেরিয়া যা উষ্ণ প্রস্রবণে থাকে। উষ্ণ প্রস্রবণ মানে জানে তোমরা? প্রস্রবণ অর্থাৎ যে ন্যাচারালি যে পুকুরগুলো তৈরি হয় এবং যেখানে প্রচুর গরম জল পাওয়া যায় সেটাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। যেমন উষ্ণ প্রস্রবণ, ইন্ডিয়ার একটা বিখ্যাত উষ্ণ প্রস্রবণ হচ্ছে দেরাদুন থেকে হরিদ্বার যেতে ওই জায়গাটায় আছে একটা সহস্র ধারা বলে একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে। তো এই দেখা গেছিল, ক্যারি মুলিস না, ক্যারি মুলিস অনেক পরে কাজ করেছেন, তার আগে অনেকে দেখেছিল যে কিছু কিছু ব্যাকটেরিয়া যা উষ্ণ প্রস্রবণে বসবাস করে তাদের কোষে যে ডিএনএ পলিমারেজ, মূলত উষ্ণ প্রস্রবণের টেম্পারেচার কত হয়? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেডে মানুষ, উদ্ভিদ সহ আরো অনেক, মোস্ট অফ দা প্রজাতির যে প্রোটিন থাকে সেটা ডিন্যাচিওর হয়ে যায় এবং সেটা কোনো রকম কাজ করতে পারে না। এবং আমরা জানি যে যখন কোনো কোষের সমস্ত প্রোটিন ডিন্যাচিওর হয়ে যায় সেই জীবটি আর বেঁচে থাকবে না, কারণ আমাদের জীবনের প্রথম যত লক্ষণগুলো আছে তার সবকিছু প্রকাশ করতেই প্রোটিনের সর্বত্র প্রয়োজন। তো যাই হোক, দেখা গেছিল যে কিছু ব্যাকটেরিয়া যা উষ্ণ প্রস্রবণে বসবাস করে তাদের দেহে কোষে যে ডিএনএ পলিমারেজ থাকে সেটা কেবল মাত্র উচ্চ তাপমাত্রাতেই কাজ করে। উচ্চ তাপমাত্রাতেই কাজ করে। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 80 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কাজ করে। তো এই এই রকম একটা ব্যাকটেরিয়া ছিল থার্মাস অ্যাকুয়াটিকাস। এর থেকে যে ডিএনএ পলিমারেজটা পাওয়া যায় সেটাকে কি বলে? ট্যাক টি। আর অ্যাকুয়াটিকাসের এ কিউ, এটাকে বলা হয় ট্যাক পলিমারেজ। ওকে, তো এই ট্যাক পলিমারেজকে ইউজ করে ক্যারি মুলিস পিসিআর ডিসকভার করেছিল। পিসিআর ক্যারি মুলিস কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন এবং তার জন্য তাকে নোবেল ও দেওয়া হয়।
আসলাম মনে হয় 1996, এবং 1992-তেও তিনি নমিনেটেড হয়েছিলেন, কিন্তু সম্ভবত তিনি 1996-এ নোবেল প্রাইজে ভূষিত হন। তো যাই হোক, এবার আমরা দেখে নেব যে এই পলিমারেজ চেন রিয়াকশন ব্যাপারটা কি, এবং এটাকে কিরকম ভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো ধরা যাক তোমার কাছে একটা ডিএনএ টুকরো আছে, যার মধ্যে এখানে একটা জিন আছে, 5' টু 3', 3' টু 5'। দুটো জিন আছে, একটা 5' টু 3', অন্যটা 3' টু 5'। এই জিনটাকে আমরা এ ধরি, এবং মনে করা যাক যে এইখানে কিছু ডিএনএ সিকোয়েন্স আছে, যেটার আমরা এই জায়গাটা সিকোয়েন্সটা ধরো আমরা জানি এই জায়গাটা সিকোয়েন্সটা কি হতে পারে, এ, এ, টি, টি, জি, সি, এ। এই জায়গাটা সিকোয়েন্সটা ধরো কোনো একটা র্যান্ডম টি, টি, জি, সি, এ, টি, জি। ওকে, তো প্রথমে পিসিআর এ কি করা হয়, 50°C এই ডিএনএটাকে গরম করা হয়। ডিএনএ কে যখন গরম করা হয়, ডিএনএ তন্তু একে অপর থেকে আলাদা হয়ে যায়, একে বলা হয় ডিন্যাচুর। তো কিরকম দাঁড়াবে, একটা 5' টু 3', অন্যটা দাঁড়াবে 3' টু 5'। এর মধ্যে এরপর কি করে, প্রাইমার অ্যাড। এবার প্রাইমার কি জিনিস, প্রাইমার হচ্ছে এই যে এই একদম লাস্টের দিকে, এই দিকে এই দুটো দিকে যে ডিএনএ সিকোয়েন্স রয়েছে সেটার অপোজিট সিকোয়েন্সের হয়। অর্থাৎ এই ক্ষেত্রে দুই রকমের যাবে, একটা কি যাবে, আহ, একতন্ত্রী। প্রাইমার গুলো একতন্ত্রী হয়, প্রাইমার একতন্ত্রী হয়, অলওয়েজ মনে রাখতে হবে এটা। প্রাইমারে কোনোদিন দুটো তন্তু থাকে না, প্রাইমারে একটা তন্ত্রী থাকে ডিএনএ। এবং এই প্রাইমারটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। এটা সবসময় কোনো একটি জিনের লাস্টে যে সিকোয়েন্সটা থাকে এবং শুরুতে যে সিকোয়েন্সটা থাকে সেটার সেটার অপোজিট হয়। এবং কিরকম ভাবে অপোজিট হয় দেখা যাক, ধরা যাক একটা প্রাইমার হবে টি, টি, এ, এ, জি, সি, জি, সি না, সি, জি, টি। দ্বিতীয় প্রাইমারটা কি হবে, এর উল্টো, এ, এ, সি, জি, টি, এ, সি। এটা 3' টু 5'। আর এটা হবে, এবার এই দুটোকে প্রয়োগ করে যদি টেম্পারেচারটাকে আবার দেওয়া প্রয়োগ করা যায়, তখন কি হবে, তখন হবে 5' টু 3' এর সাথে এই প্রাইমারটা গিয়ে বাইন্ড করে যাবে। তা মনে করি এটাকে প্রাইমার 1 নাম দেই, প্রাইমার 1 এ, এটাকে প্রাইমার 2, গিয়ে এরকম এরকম করে বাইন্ড করে গেল 3' টু 5'। অন্যদিকে এটা যে ছিল 3' টু 5', এর মধ্যে এটা এরকম করে লেগে গেল 3' টু 5'। এটা এখানে লাগবে, এটা এখানে লাগবে, গেল। এরপর কি করা হয়, টেম্পারেচারটাকে আরো ইনক্রিজ করা হয় নিয়ার অ্যাবাউট 80°C। এবং সরি সরি সরি, এটা 50 নয়, এটা 80°C। 80°C নিয়ার অ্যাবাউট সমস্ত ডিএনএ খুলে যায়। তারপর আবার সেটাকে 50°C নিয়ে আসা হয়, এবং 50°C যখন আবার নিয়ে আসি, তখন এর মধ্যে ট্যাক পলিমারে, যেটা শুধুমাত্র হায়ার টেম্পারেচারেই কাজ করে, সেটাকে ইউজ করা হয়। যখন এটাকে ইউজ করা হয় তখন কি হয়, ধীরে ধীরে ধীরে, আর আমরা সলিউশনের মধ্যে ডিএনটিপি বাগেরা, যেমন ডাইন, যত রকমের নাইট্রোজেন বেস আছে সেগুলোকেও প্রোভাইড করি। তো ট্যাগ পলিমারেজ কি করে, ট্যাগ পলিমারেজ এখানে গিয়ে বাইন্ড করে যায়, তারপর তারপর এটাকে ইনক্রিজ করতে থাকে।
এখানে গিয়ে ডিএনএ পলিমারেজের কাজ কি, ধীরে 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 ডিএনএ কে রেপ্লিকেশন করা। তো আমরা এরকম ভাবে 5' to 3' আর 3' to 5', ঠিক এখানে অন্যরকম ভাবে 5' to 3' ধীরে ধীরে এই দিকে তো করতে থাকবে। এবং 3' to 5' আমরা দুটো, প্রথমে একটা ছিল, একটা থেকে আমরা দুটো পেলাম। এটাই হচ্ছে গিয়ে পলিমারেজ চেন রিয়াকশন। দেখা যাক কি বলা হয়েছে। প্রথমে তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগ করার পর এটা উপরেরটা আলাদা হয়ে গেল, নিচেরটা আলাদা হয়ে গেল, এবং প্রাইমারে পুনঃস্থাপিত হলো, অর্থাৎ এখানে একটা প্রাইমার যুক্ত হলো, এখানে একটা প্রাইমার যুক্ত হলো। প্রাইমার কি জিনিস আমি তোমাদেরকে বোঝালাম। এরপর কি হবে, এরপর যখন ট্যাগ পলিমারেজ দেওয়া হবে এবং ডিঅক্সি নিউক্লিওটাইড সমূহ দেওয়া হবে, তখন যে এক- এখান থেকে এত দূর অব্দি একটা হবে, সামনে কিছুটা বাদ রয়ে গেল, এখানেও সামনে কিছুটা বাদ থাকবে, হবে। এরকম ভাবে দুটো সিকোয়েন্স পাওয়া যায়। এবার বলাটা ভালো যে ট্যাগ ডিএনএ পলিমারেজ কিছুটা কাজ করার পর নেমে যায় এবং সম্পূর্ণ সিনথেসিস করতে পারে না, শুধু জিন যতটুকু থাকে ততটুকু করে দেয় অ্যাটলিস্ট। এরকম ভাবে একটা থেকে ধীরে ধীরে দুটো হলো। এবার এটা একটা এ, এটা একটা বি, একটা থেকে এখন দুটো ডিএনএ অণু তৈরি হয়ে গেছে। এটা থেকে আবার কি হবে, যদি আমরা আবার এই জিনিসটাকে করি, অর্থাৎ আবার তাপ দেই, আবার ট্যাগ পলিমারেজ অ্যাক্টিভেট করি, আবার ইয়ে করি, তাহলে এ থেকে কি হবে, আরো দুটো, A1 A2। বি থেকে কটা তৈরি হবে, B1 B2। অর্থাৎ আগে আমাদের কাছে একটা ডিএনএ মলিকুল ছিল, আমরা প্রথমবার পিসিআর সাইকেল রান করার পর সেটা দুটো হলো। এবার তার পরের বার করার পর দুটো থেকে চারটে হলো। এবার যদি আমরা এরকম ভাবে 30 খানা চক্র রান করি, তাহলে দেখা যাবে 2 to the power 30 খানা ডিএনএ তৈরি হয়ে গেছে। 2 to the power 30 এটা একটা প্রচুর বড় সংখ্যা, এবং এই 2 to the power 30 হওয়ার জন্য ধীরে ধীরে বহুল পরিমাণে প্রায় 1 বিলিয়ন বার এরকম হয়। তো পিসিআর সম্পর্কে আমরা কতটুকু জানবো, পিসিআর সম্পর্কে আমরা শুধু এটুকুই জানবো যে এখানে প্রাইমার ব্যবহার করা হয়। প্রথমে একটা ডিএনএ থাকে, সেই একটা ডিএনএ থেকে প্রাইমার ব্যবহার করে দুটো ডিএনএ তৈরি করা হয়। এটা ফার্স্ট সাইকেল, অর্থাৎ এই যে এখানে লেখা আছে যে প্রথমে গরম করা, ডিন্যাচুরেশন করা, তারপর পুনঃসংযোজিত করা, এতটুকু প্রসেসটাকে করবার পর আমরা দুটো আলাদা আলাদা ডিএনএ, এটা এক, এটা দুই পেলাম। এবার এই দুটোকে নিয়ে আমি যদি সেম সলিউশনে আবার এটাকে তাপ দেই, আবার পলিমারেজ নিষ্কাশন করি, এরকম করতে থাকি, তাহলে ধীরে ধীরে ডিএনএ এর সংখ্যা বাড়তে থাকবে। এর জন্যই একে বলা হয় পলিমারেজ চেইন রিয়াকশন, পিসিআর। অর্থাৎ এখন কটা হলো, চারটা, এখান থেকে আরো দুটো হবে। তো এরকম করতে করতে নেক্সট রাউন্ডে 16, তারপরের রাউন্ডে 32, 64, 128, 512, 1024, করতে 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 এগোতে থাকবে। এই হচ্ছে গিয়ে পলিমারেজ চেইন রিয়াকশন। পলিমারেজ চেইন রিয়াকশনে কি ব্যবহার করা হয়, পলিমারেজ চেইন রিয়াকশনে ব্যবহার করা হয়ে থাকে ট্যাগ ডিএনএ পলিমারেজ, যেটা কোত্থেকে পাওয়া যায়, থার্মাস অ্যাকুয়াটিকাস। এটার কাজ কি, এই ট্যাগ ডিএনএ পলিমারেজটা প্রচন্ড হায়ার টেম্পারেচারে ঠিকঠাক কাজ করে। এবং তারপর আমরা আরো কি দেখলাম, আরো আমরা প্রাইমার ইউজ করে থাকি। প্রাইমারটা কি হয়, প্রাইমারটা হয় কোনো একটি জিনের দুটো অপোজিট প্রান্তে যে ডিএনএ সিকোয়েন্স থাকে তার অপোজিট, এবং সেটা গিয়ে সেখানে বাইন্ড করে, এবং প্রাইমার সর্বদা একতন্ত্রী হয়ে থাকে। এবং এইভাবে আমরা সাপোজ কোনো একটা জায়গায় খুব অল্প পরিমাণ ডিএনএও যদি পাই, কিন্তু সেই ডিএনএ থেকে আমাদের প্রয়োজনীয় ডিএনএ বের করা খুবই প্রয়োজন। ধরা যাক প্রথমে 30 খানা ডিএনএ অণু ছিল, 30 খানা সাইকেল হওয়ার পর কতগুলো হয়ে যাবে, 30 × 2 to the power 30, ইজ এ হিউজ নাম্বার। তো এরকম ভাবেই ধীরে 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 কোনো একটি, তার জন্য আমরা যে কোনো জায়গায় কি টেস্ট করি, ডিএনএ টেস্ট কেন করি, কারণ ডিএনএ যদি আমরা অল্প পরিমাণেও পাই, সেটাকে ধীরে ধীরে অনেক ডিএনএ তে পরিণত করা খুব সহজ ব্যাপার, ডিউ টু ক্যারিমোলিস চেইন রিয়াকশন আবিষ্কার, পলিমারেজ চেইন রিয়াকশন আবিষ্কার, এবং যার জন্য তাকে নোবেল প্রাইজে ভূষিত করা হয়। এরপর সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে